দর্শক আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে। দর্শক, আমি মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। সেই সাথে এই ঘন্টায় আমাদের সাথে আরো একজন সহকর্মী যুক্ত হয়েছেন, নুসরাত বৃষ্টি। ধন্যবাদ লোপা। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি এবং চেষ্টা করব আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের যত খবরাখবর আছে সেটি জানিয়ে দেবার জন্য। আমার সাথে আছেন আমি রঞ্জন শান্ত আছি এবং বরিশাল আর খুলনা তথা দক্ষিণবঙ্গের খবরাখবর জানাচ্ছি আমি। দর্শক, একই সাথে আমি থাকবো, আমি আহমেদ রেজা, এবং রাজশাহী এবং রংপুরের খবরাখবর জানাবো আমি। আমরা চারজনই ৮টি বিভাগের নির্বাচনের একেবারে আদ্যপান্ত দর্শকদের জানাবার চেষ্টা করব, কারণ বহুল প্রত্যাশিত এই নির্বাচন, সবাই মুখিয়ে আছে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেই খবরগুলো আপনাদের সারাদিন ধরেই জানাবো। সারা দেশের ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে শুরু হচ্ছে কার্যক্রম। সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, মার্কিং সিল, সুই সুতা, মোমবাতি, লাল গালা, অমোচনীয় কালি, কলম, পেন্সিল সহ ২০টি সামগ্রী। প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ শুরু হবে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। একই সাথে হবে জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আসলে আজকে ব্যালট বাক্স সাথে আমাদের ব্যালট পেপার, তারপর কিছু সিল আছে, আমাদের ব্রাশ সিল, ব্যালট মারার সিল, আরও কিছু কিছু সরঞ্জাম আদি আমাদেরকে দিবেন আজকে। আমার ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য আনসার পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে একটা টিম দিবে, আমার সাথে দিবে 13 জন বা 12 জন কেন্দ্র ভিত্তিক আর কি। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র 23টা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 74টা, সাধারণ কেন্দ্র 33টা। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, সাধারণ কেন্দ্রে আমাদের 2টা করে শটগান যাবে। দর্শক, আমরা দেখছিলাম নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার প্রস্তুতি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সুষ্ঠুভাবেই সেগুলো যাতে পৌঁছে যায় সেজন্য কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে নেওয়া হয়েছে যে কেন্দ্রগুলো যে ভোটের সরঞ্জামাদি সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সেটির অবস্থা জানাতে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে যেতে চাই। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আলমগীর স্বপন, তার মাধ্যমে জানাবো সেখানকার অবস্থা। আলমগীর স্বপন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সর্বোত্তর জেলা পঞ্চগড়ে নির্বাচনের সবশেষ প্রস্তুতি কি রয়েছে? কেন্দ্রগুলোতে যে ভোটের সরঞ্জামাদি রয়েছে, প্রয়োজনীয় সরঞ্জামাদি, সেগুলো পৌঁছেছে কিনা, নিরাপত্তা বলয়টি আপনি কেমন দেখছেন? ভোটারদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে। স্বপন, দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় এবং দেশের যে আলোচিত যেসব আসন আছে, নির্বাচনী আসন, এই জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে যাচ্ছে এবং আলোচিত আসনগুলোর মধ্যে কিন্তু পঞ্চগড় 1 যে সদর আসন, সেই আসন, কেননা এখানে নির্বাচন করছে জুলাইয়ের আন্দোলনের অন্যতম সংগঠক এনসিপির প্রার্থী সার্জিস আলম এবং অন্যদিকে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির, তার বাবা ব্যারিস্টার সার্জিস আলম আছেন। আমরা তার যে গ্রামের বাড়ি সেখানে এসেছি। তিনি আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এ নিয়ে আমরা তার কাছে সরাসরি যেতে চাই। সার্জিস আলম, আপনি তো অনেকদিন ধরেই আপনার নির্বাচনের মাঠে কাজ করছেন। কালকে নির্বাচন, আর 15 থেকে 16 ঘন্টা পর, দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে যাবে, ভোট দিবে। তো নির্বাচনের পরিবেশ এখানে কেমন দেখছেন আপনি শেষ মুহূর্তে? আলহামদুলিল্লাহ, সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় যে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পরে মানুষের মধ্যে নির্বাচন কেন্দ্রিক একটা আবেগ এসেছে, উত্তেজনা এসেছে, উৎকণ্ঠা এসেছে এবং মানুষ প্রত্যেকেই ভোট দিতে যেতে আগ্রহী। মানুষজন, আমরা দেখছি ঢাকা থেকে কিভাবে মানুষজন বাসে আসছে, ট্রেনে আসছে, অনেকের জায়গা থেকে যেভাবে পারছে আসছে। আমরা আগামীকালকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি। আমরা প্রশাসনের সর্বোচ্চ অ্যাক্টিভ ভাবে দেখতে চাই। আমরা কোনো ধরনের পক্ষপাতিত্ব চাই না, এখানে কোনো ধরনের সহযোগিতাও চাই না। আমরা শুধু চাই একটা সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, আর কিছু প্রয়োজন নেই। কারণ মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানুষের সিদ্ধান্ত সকল ধরনের জুলুমের বিপক্ষে। মানুষের সিদ্ধান্তটা হচ্ছে চাঁদাবাজি, দখলদারিত্ব,
যে কোনো ধরনের মামলা বাণিজ্য, এই ধরনের সবকিছু বিপক্ষে। এমনি নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন? সকাল থেকেই তো আপনার নির্বাচনের যে সরঞ্জাম এগুলো যেসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন নিয়োজিত, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন, কিন্তু লাস্ট কয়েকদিন আমরা বিগত এক সপ্তাহ ধরে দেখেছি বিএনপির স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তারা বিভিন্ন জায়গায়, যে জায়গায় তাদের ভোট কম, যে জায়গায় তাদের খুব একটা ভালো অবস্থান নেই, সেই জায়গাগুলোতে তারা ভয়ে গিয়ে তারা বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। 12 তারিখের পরে তারা দেখে নিবে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে, সেটা দেখে নিবে। এই কাজগুলো করেছে। আমরা বিভিন্ন লিখিত অভিযোগ দিয়েছি আমাদের জায়গায়। প্রশাসন আপ টু দ্য মার্ক যেরকম, আশা করি আপনি যেসব অভিযোগের কথা বললেন এগুলো প্রশাসন, পুলিশ প্রশাসন প্লাস জেলা প্রশাসন যে তারা বা রিটার্নিং অফিসারের দায়িত্ব প্লাস জেলা প্রশাসন যে তারা বা রিটার্নিং অফিসারের দায়িত্ব জানাচ্ছেন, তারা এগুলো সমাধান করবে এবং মানুষ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা করবে। এবং সার্জিস আলমও আশা করছেন যে প্রচুর মানুষ, তরুণ ভোটাররা বিশেষ করে তারা ভোট দিতে যাবে। এবং বিএনপির যে প্রার্থী নওশাদ জমির, তিনিও তেঁতুলিয়া বাজার এলাকায় শেষ মুহূর্তে হয়তো নির্বাচনী কৌশল সারাচ্ছেন, সেখানে তিনি আছেন। সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ স্বপন আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা জানছিলাম সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে। দর্শক, ফিরতে চাই ঢাকায়। রাজধানীর উদয়ন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী লামিয়া তিথি। তার মাধ্যমে জানাবো ঢাকার পরিস্থিতি। তিথি, ভোটের সরঞ্জাম কি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনার সাথে প্রিজাইডিং অফিসারের কথা হচ্ছিল একটু আগে, কি বলছেন মূলত তিনি? রেজা, যেমনটা জানেন যে সকাল থেকে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে কিন্তু ভোটের যেই সরঞ্জাম রয়েছে নির্বাচন কমিশন থেকে, সেইগুলো কিন্তু জায়গায় জায়গায় পৌঁছানো শুরু করেছে। আমি কিন্তু বর্তমানে ঢাকা 10 যেই কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের এখানেই আছি। তো এই কেন্দ্রে এখানে আমরা এসে প্রিজাইডিং অফিসার রয়েছেন যিনি বদরুদ্দিন মোল্লা, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। এটি কিন্তু 91 এবং 92 যেই কেন্দ্র রয়েছে ঢাকা 10-এর, সেটির আওতায় পড়েছে। এবং এই কেন্দ্রে কিন্তু মহিলা ভোটারের সংখ্যাটায় মহিলা ভোটার এবং পুরুষ ভোটার দুটি আলাদা আলাদা কেন্দ্র করা হয়েছে। আমরা যদি একটু আমাদের সাথে যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে যদি একটু কথা বলি, তাহলে আমরা একটু জানতে পারবো এর বিস্তারিত তথ্য সম্পর্কে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো 92 কেন্দ্রের এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তো এই কেন্দ্রে কতজন ভোটার সংখ্যা রয়েছে এবং ভোটার কি পুরুষ কিংবা মহিলা, কোন ভোটার রয়েছে? ঢাকা কলেজে 92 নম্বর কেন্দ্র আমার, আমি এটার প্রিসাইডিং অফিসার। এখানে মহিলা ভোটার কেন্দ্র, যেটা 1917 ভোট। আমরা আরেকটু জানতে চাচ্ছি যে এই যে ভোটার কেন্দ্রের যেই সরঞ্জাম আসার কথা, কালকে সকাল 7:30 থেকে আমরা যেমনটা জানি যে ভোট শুরু হবে, তো এই ভোট নিয়ে প্রস্তুতি কেমন রয়েছে? না, ভোট প্রস্তুতি সব ঠিক আছে। আমরা কেন্দ্র থেকে মানে টিসি যে কারিগরি যে টিচার ট্রেনিং কলেজ থেকে আমরা সমস্ত মালামাল বুঝে পাইছি। এখন মালামালগুলি আমাদের কিছু পেপার ওয়ার্ক আছে, এগুলি আমরা আগাচ্ছি আর কি। এবং আমরা বুথ তৈরি করা ইতিমধ্যে শেষ। আগামীকাল সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ইনশাল্লাহ আমরা ভোট কার্যক্রম শুরু করতে পারবো। রেজা, যেমনটা জানেন যে ঢাকা 10-এর এই কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছেছে, তবে একটু জানিয়ে রাখতে চাই যে ল্যাবরেটরি, যেই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেটির কিন্তু এখন পর্যন্ত ভোট কেন্দ্রের সরঞ্জামটি পৌঁছায়নি। তাদের সাথে কথা হয়েছিল, তারা নিশ্চয়ই পৌঁছে যাবে। ধন্যবাদ লামিয়া তিথি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শকরাও জানছিলেন আমাদের এই মাধ্যমে, এবং পুরো দেশের খবরাখবরই আমরা জানাচ্ছিলাম। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, একটু আগেই জাতিসংঘ একটি আহ্বান জানিয়েছে, নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এবং সেটি দেখছিলাম আমরা ভোটের যে কেন্দ্রগুলোতে নারীদেরও আলাদা ভোট কেন্দ্র স্থাপন এবং সেটির কার্যক্রম। আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মী নুসরাত বৃষ্টি আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক তথ্য রয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ক বেশ কিছু খবর আপনারা সকাল থেকে জানাচ্ছিলেন, এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে সকল সদস্যরা আছেন 10 লাখের বেশি সদস্য এখন পর্যন্ত মোতায়েন রয়েছে। র্যাবের পক্ষ থেকে একটি ব্রিফ করা হয়েছে। র্যাবের ডিজি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এই নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই ব্রিফ করছেন র্যাবের মহাপরিচালক। আমরা সরাসরি আগে সেখানে যাচ্ছি। আশাবাদী যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলি যাতে ঘটতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে, এবং ইনশাল্লাহ আমরা বাকি সময়টাও সুন্দরভাবে কাটাতে পারবো। জি, আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করতেছি। আমাদের র্যাবের যে সংখ্যা তা দিয়ে
আপনার এই প্রায় আমাদের কত ভোট কেন্দ্রের যে সংখ্যা, এতগুলা সংখ্যা কোনোভাবেই কাভার করা যায় না। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি। আমরা মানে যে ড্যামেজ যতখানি সম্ভব ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টায় আছি। আমরা আশা করব কোনো কেন্দ্রে কিছু হবে না, এটা হলো আমাদের প্রত্যাশা। তারপরও যদি কোথাও এই ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথোপযুক্ত ব্যবস্থা নিবে এবং আপনার যদি ভোট গ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। যদি ওই কেন্দ্র একেবারেই বন্ধ করা হয় কিংবা নির্বাচন কমিশনও বলেছে যদি ভোট গ্রহণ সম্ভব না হয় ওই কেন্দ্র প্রয়োজন হলে ওই আসনের ভোটও বন্ধ হতে পারে যদি নির্বাচন কমিশন যেরূপ মনে করবে। র্যাবের মহাপরিচালক ব্রিফ করছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সরাসরি আমরা সেটি দেখছিলাম। আমরা এবার ঢাকার বাইরে যেতে চাই। সিলেটে আমাদের সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, শুধুমাত্র সিলেট বিভাগের যেই 6টি আসন আছে তার মধ্যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে সরঞ্জাম আগে থেকে পৌঁছেছে, যেটি আপনি এর আগের দিনগুলোতে বলেছিলেন। এখন বাকি যে কেন্দ্রগুলো আছে সেখানে নির্বাচনী সরঞ্জাম তথা ব্যালট বাক্স থেকে শুরু করে যা যা পৌঁছানোর কথা সেগুলো ঠিকমতো পৌঁছেছে কিনা, এর পাশাপাশি পুরো সিলেট শহরে নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? সকাল থেকেই আমরা সিলেট শহর জুড়ে আমরা যৌথ বাহিনীর টহল দেখছি এবং সেখানে সেনাবাহিনী সদস্য, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার প্রত্যেকেই আসলে এই সিলেট নগরে টহল দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, ভোট কেন্দ্রের বা ভোটের আগের দিন যাতে কোনো নাশকতা, কোনো এইরকম কোনো ঘটনা না ঘটে সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখছি যে সিলেটের কেন্দ্রে কেন্দ্রে আসলে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের যে সরঞ্জাম সেই সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে এবং সকল ধরনের নিরাপত্তা বেষ্টনী দিয়েই আসলে সেই সরঞ্জামগুলো পৌঁছে দিচ্ছে যাতে কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়। আর ভোটের পরিস্থিতি বা ভোটের সার্বিক অবস্থা আসলে সাধারণ জনগণের কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করে আসলে তারা কেমন দেখছেন এই ভোটকে কেন্দ্র করে। আগামীকাল তো নির্বাচন, কেমন পরিবেশ দেখছেন সিলেটে? ভালো, কোনো ইয়ে নাই আর কি, শান্তি সুস্থভাবে হচ্ছে আর কি। নির্বাচন নিয়ে আসলে কি ভাবছেন আপনারা? আমরা তো ভাবছি আর কি দুই দলে আর কি কন্টেস্ট, দাঁড়িপাল্লা এবং ধানের শীষ, দুই দলে আর কি খুব নিশ্চয়ই আসলে তাদের কথা শুনছিলেন সাধারণ মানুষ। তারা বলছেন এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে, আগামীকাল ভোট গণনা পর্যন্ত সেই পরিস্থিতি যাতে একইভাবে থাকে সেই প্রত্যাশাটুকু সাধারণ মানুষের রয়েছে। শুনছিলাম আমরা আপনার মাধ্যমে। ধন্যবাদ নাবিল, সিলেটের খবর আপনি আমাদের জানাচ্ছিলেন। এ পর্যায়ে আমরা কক্সবাজারে যেতে চাই। সেখানে সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন। তিনি কক্সবাজারের পেকো এলাকায় আছেন, বলা চলে একটি প্রান্তিক এলাকায় এবং একেবারে শেষ সময়। এসব এলাকায় হেলিকপ্টার যোগে অনেক আগে থেকেই যে নির্বাচনী সরঞ্জাম আছে সেটি পৌঁছানো হয়েছে, এমনকি রিটার্নিং অফিসারদেরও হেলিকপ্টার যোগে সেখানে পৌঁছানো হয়েছে। ভোটার যারা আছেন, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে সকল ভোটাররা আছেন, তারা কি বলছেন? যেহেতু একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছে কিনা সে বিষয়ে জানাবেন সবুজ। বৃষ্টি, ভোটাররা এখন এই মুহূর্তে শুধুমাত্র যেহেতু একেবারেই পরন্ত বিকেল আর অল্প কিছুক্ষণ সময়, রাত পোহালেই কালকে ভোট শুরু হবে এবং সেই ভোটের অপেক্ষায় মূলত সাধারণ যারা ভোটার রয়েছেন তারা। এবং এখন পর্যন্ত আমি এই যে আপনি যেটি বলছেন যে প্রান্তিক এলাকা, উপকূলীয় এলাকা এবং এখানে পাহাড় সমুদ্র ঘেরা একটি এলাকা কক্সবাজার, এবং 4টি আসনেই এখানকার বর্তমান যেই বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সব দিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি, সেটি এখন পর্যন্ত চোখে পড়ানো। তো আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের এক যে আসনটি, চকরিয়া এবং পেকুয়া, দুটি উপজেলা মিলিয়ে, এবং দুটি হচ্ছে একেবারে উপকূলের কাছাকাছি, সমুদ্রের উপকূল ঘেঁষে মূলত এই উপজেলা দুটি। এবং প্রত্যন্ত এলাকা আপনি যেটি বলছিলেন, সেখানে সরঞ্জাম সকাল থেকেই পৌঁছানো হয়েছে, আগেও পৌঁছানো হয়েছে যেভাবে, অর্থাৎ সমুদ্র কিছু কিছু জায়গায় নৌকা যোগে পৌঁছানো হয়েছে, অর্থাৎ বোট যোগে পানিপথে পাঠানো হয়েছে, সেই জায়গাগুলো আগেই করা হয়েছে। এবং এই জায়গা আমি এখন এই মুহূর্তে পেকুয়া উপজেলায় রয়েছি। এই উপজেলার যে চত্বরটি রয়েছে, এইখানেই গত 20 মিনিটে অন্তত 3টি সেনাবাহিনীর টহল, বিজিবির টহল গাড়ি এই পাশ দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। সেক্ষেত্রে ভোটাররা একেবারে নির্বিঘ্নে, নির্ভয়ে আসলে এখন পর্যন্ত যে পরিস্থিতিটি, সেই পরিস্থিতিটি দেখছেন এবং তারা বলছেন যে আগামীকালের যে ভোট, সেই ভোটটি তারা নির্ভয়ে যে কেন্দ্র, তাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রতে যেতে পারবেন এবং তাদের যে ভোটাধিকার প্রয়োগের জায়গাটি, সেই ভোটাধিকার প্রয়োগের জায়গাটিতে তারা তাদের ভোট, যেহেতু আগে
এই ভোট নিয়ে, ভোট প্রদান নিয়ে নানা ধরনের কথা রয়েছে, ভোট দিতে পারেননি এইরকম কথা রয়েছে, সেই জায়গাটিতে তারা তাদের যে ভোট সেই ভোটটি প্রদান করতে পারবেন এবং সেটির অপেক্ষায় মূলত এই কক্সবাজারের যে 4টি আসন, সেই 4টি আসনের যারা ভোটার রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার এই 4টি প্রয়োগ আসনে করবার জন্য। নিশ্চয়ই ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি সবুজ। যেহেতু একেবারেই ভোটের সময় ঘনিয়ে আসছে, বলাই চলে একেবারে 24 ঘন্টারও কম সময় বাকি আছে এবং আমরা যে কেন্দ্রগুলোর কথা বলছিলাম রঞ্জন, সারা দেশে মোট 42,000 যে 779টি কেন্দ্র আছে তার মধ্যে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাই কিন্তু 16,000-এরও বেশি। তো বলাই চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা আছেন, অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এ সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রেই। এবং একেবারে ঢাকা কিন্তু একটা রেড জোন বলাই যায় এবং ঢাকার 13টি আসনে 1400 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে। এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। দুপুরে সেগুনবাগিচা এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। বলেন, এসব কেন্দ্রের প্রত্যেকটিতে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া অন্য কেন্দ্রগুলোর বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে সরকার। এদিকে ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে, জানান রিটার্নিং কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটি তারা সম্পন্ন করবেন এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা দেখেছি যে আমরা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি। উত্তরবঙ্গে যাব, নীলফামারীর সৈয়দপুর এবং সেখান থেকে অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। সকালে বিমানবন্দর থেকে আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এখনও চলছে জব্দকৃত টাকা গণনা। এদিকে আটক বেলাল উদ্দিন নিজেকে কলেজ শিক্ষকের পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে দাবি করেন। বলেন, ব্যবসায়িক কাজের জন্যই সাথে 50 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। আটকের পর অসুস্থ হয়ে পড়লে বেলালকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। বাবার নাম কি? বাবার নাম দবিরুল। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল মানে কোন এমপিসি ছিল? হ্যাঁ, দবিরুল এমপি ছেলে আপনি? না। ও আচ্ছা। আর কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। রাত পোহালে নির্বাচন, স্বাভাবিকভাবে এই খবরটা এখন চর্চার একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আরো জানতে রংপুর থেকে সহকর্মী সরকার মাজারুল মান্নানের সঙ্গে কথা বলবো। তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। মান্নান, আটক বেলালকে তো রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে এবং তারপর বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন? পাশাপাশি একটু আগে আমরা দেখছিলাম যে জামায়াতে ইসলামী তারা একটা ব্রিফও দিচ্ছিলেন, একটা অপপ্রচার বলছেন। সবশেষ খবর সেখানকার একটু জানাবেন। অসুস্থ অবস্থায় সৈয়দপুর হাসপাতাল থেকে 100 শয্যার যে হাসপাতালটি আছে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে কার্ডিওলজি বিভাগের যে 1 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ আগে তার হাসপাতালের যে কার্ডিওলজি বিভাগের যে 1 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ আগে তার চিকিৎসায় নিয়োজিত বিশিষ্ট কার্ডিওলজিস্ট রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ জনাব ডাক্তার আজহারুল ইসলাম তিনি যেটি বলেছেন যে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে এবং তিনি এখনো ডেঞ্জারের বাইরে নন। তার বিভিন্ন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি এই মুহূর্তে আক্রান্ত এবং তার পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষার অবজারভেশন করার পরই বলা যাবে যে তিনি আসলে কি অবস্থায় আছেন। এটি তার শারীরিক যে খোঁজ খবর সেটি আমার কাছে যতটুকু ছিল সেটি আমি আপনাকে দিলাম। আর যে তথ্যটি দিতে চাই যে 10:55 সৈয়দপুর এয়ারপোর্টে তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে এসেছিলেন এবং তার একটি ব্যাগ ভর্তি টাকা সহ তাকে আটক করা হয়। এবং আমি নীলফামারী পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে সমস্ত নথিপত্রগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তাকে এই ঘটনায় কি আইনি প্রক্রিয়া হবে সেটি আসলে সর্বশেষ নথিপত্র যাচাই
ব্যবসায়ী এবং তিনি সেই গার্মেন্টসের টাকাটি তিনি সেটা করেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শাহজালাল বিমানবন্দরের যিনি নির্বাহী পরিচালক তিনি বলেছেন যে কাস্টমের অনাপত্তিতে তাকে এই টাকাটি বহন করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আসলে নির্বাচন যেহেতু আগামীকাল, সে কারণে কিন্তু এই ব্যাপারটা খুবই চর্চিত হচ্ছে যে নির্বাচনের সময় কিন্তু এই ব্যাপারটা খুবই চর্চিত হচ্ছে যে নির্বাচনের সময় এতগুলো টাকা আসলে নেওয়া নিয়ে প্রশ্নটি উঠেছে এবং সেই জন্য কিন্তু এইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তোলপাড় চলছে। আমরা ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাথে কথা বলবার চেষ্টা করেছি। ঠাকুরগাঁও জেলা জামায়াত একই কথা বলছেন যে একটি পক্ষ তারা এই ঘটনাটিকে অন্যভাবে ইনিয়ে বিনিয়ে করবার চেষ্টা করা হচ্ছে। তবে যেহেতু আগামীকাল নির্বাচন, সেই আগামীকাল নির্বাচনের আগে এতগুলো টাকা যদি সেটা বৈধও হয়, তারপরে এত টাকা বহন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। রঞ্জন, একদম আপনি যে শব্দটা বললেন যে এতগুলো টাকা, সমস্যাটা আসলে এখানে। তবে আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা একটু লোপার কাছে যাই, তার কাছে বেশ কিছু আপডেট আছে। নিশ্চয়ই রঞ্জন, আমাদের মাঝার জানাচ্ছিলেন এতগুলো টাকা নিয়ে ঠিক নির্বাচনের আগের দিন এভাবে ধরা পড়া, আমাদের দেশের ইতিহাস তো আছেই রেজা, যে টাকা দিয়ে আমরা ভোট কিনি, এই ইতিহাস তো আছেই। কাজেই এই জিনিসটা মনে করিয়ে দিলেন। হ্যাঁ, একেবারে এই জন্যই কিন্তু এটা এত বেশি চর্চার এই মুহূর্তে অন্তত। দর্শক, ঠাকুরগাঁও জেলা আমিরকে আটকের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর একটি সাজানো নাটক এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা নিয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কোনো তদন্তের আগেই বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অর্থের ডকুমেন্ট থাকা সত্ত্বেও এটা করা সুস্থ রাজনৈতিক চর্চা নয় বলে জানান তিনি। জনগণের সমর্থন না পাওয়ার ভয়ে বিএনপি মানুষের সাথে আগ্রাসী ভূমিকা পালন করছে। প্রশাসন একটা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদের দিকে হেলে পড়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক, একজন মানুষ ব্যবসা করতে পারেন। ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধার ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই দাবি তোলেন তিনি। বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামাতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান জামাতের আমির। কুমিল্লা ৩ আসনের মুরাদনগরে ২ লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে প্রশাসনের কাছে দিয়েছে স্থানীয়রা, এমনটা জানিয়েছে পুলিশ। মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, সকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন চালিয়াকান্দি ইউনিয়ন জামাতের আমির হাবিবুর রহমান হেলালি। এমন অভিযোগে টাকা সহ তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, বিষয়টি অবহিত হওয়ার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতারা। দর্শক, আমরা এই যে টাকা নিয়ে আটক হওয়ার খবর জানাচ্ছিলাম এবং নির্বাচন কাল সুষ্ঠু নির্বাচন যাতে হয় এটা নিয়ে নিশ্চয়ই তদন্ত হবে, সত্য মিথ্যা বেরিয়ে আসবে। তবে যতই হোক, নির্বাচনের আগে এতগুলো টাকা নিয়ে যে কোনো সচেতন নাগরিকের বের হওয়া উচিত নয়। অনেক সন্দেহ জাগে আর কি, বিশেষ করে যখন নির্বাচন দোরগোড়ায়, রাত পোহালেই যখন নির্বাচন। এবং সেই নির্বাচনের আরও তথ্য জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের খবর জানাচ্ছি। চট্টগ্রামের চন্দনায় 10.5 লাখ টাকা ও একটি মাইক্রোবাসে 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত রাতে 1টার দিকে আব্দুল বাড়ি হাট
থেকে তাদের আটক করা হয়। চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মধ্যরাতে বিজিবি এবং চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল চেকপোস্টে মাইক্রোবাস তল্লাশি করে দুজন সন্দেহভাজন ব্যক্তির কাছে মোট 10.5 লাখ টাকা পায়। চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থীর মিজানুল হকের পোলিং এজেন্টদের জন্য এসব টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি আটককৃতদের। যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককেও আটক করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে পরিবারটি। লিখিত অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে শহীদুল, সোহেল, এনামুল ও আলামিন সহ কয়েকজন ওই বাড়িতে যায়। এ সময় গৃহবধূ জানান তার স্বামী বাড়িতে নেই। এই কথা শোনার পরপরই তারা দাঁড়িপাল্লা মার্কার পোস্টার হাতে ঘরে প্রবেশ করে এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে বাধ্য করা হয়। এক পর্যায়ে ওই গৃহবধূ জানান তার বাড়ির লোকজন ধানের শীষে ভোট দেবেন, এই কথা জানিয়ে তাদের বের হয়ে যেতে বলেন। লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় আসামিরা ওই গৃহবধূর শ্লীলতাহানি করে, জোরপূর্বক ধর্ষণের চেষ্টাও করে তারা। পরে নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। ঘটনা কাউকে না জানাতে গৃহবধূকে ভয়ভীতিও দেখায় তারা। এদিকে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুনের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর দরখাস্ত করবে, এই ধরনের সব হয়ে গেছিল, তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিত ম্যাজিস্ট্রেট তার বরাবর দরখাস্ত করবে, আমরা শুনতে পাচ্ছি ঘটনা ছিল পুলিশ গেছিল। অবাধ, শান্তিপূর্ণ, স্বচ্ছ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, আর সেটা নিশ্চিতে সব আয়োজন করা হয়েছে। তাই এই কমিশনের ভয়ের কোনো কারণ নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোট গণনা হবে স্বচ্ছতার ভিত্তিতে। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হার কম হবে না। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। সংসদ নির্বাচন ও গণভোটে কাল ভোটাধিকার প্রয়োগ করবেন 12,77,11,000 ভোটার। একই সাথে 2 নির্বাচন হওয়ায় ভোট গ্রহণের সময়সীমাও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সব প্রস্তুতি শেষ করেছে ইসি। ভোটের সার্বিক বিষয় নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া এবং বিতর্কমুক্ত নির্বাচন বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সিইসি। জানান, অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কেমন হবে এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কথা বলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের অনেক জোটসঙ্গীরা ভোটে অংশ নিচ্ছে, তাই ভোটার উপস্থিতি কম হবে না। পরে বিদেশি ও সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনিও আশাবাদী স্বচ্ছ ও নিরপেক্ষ বিষয়ে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্যমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আনন্দের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ভোটের পরদিন সকালে চূড়ান্ত ফলাফল দিতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 4:30 বেজে গেছে। 15 ঘন্টা পর ঐতিহাসিক এক নির্বাচন। স্বাভাবিকভাবেই খবর আসছে দেশের যে কোনো প্রান্ত থেকে এবং কুড়িগ্রামে যেতে চাই, যেখানে সহকর্মী আলামিন হক অহন এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে। অহন, এই অঞ্চলের অধিকাংশ এলাকা তো চরাঞ্চল, সঠিকভাবে সব সরঞ্জাম বা সব কিছু পৌঁছেছে কিনা এবং আপনি সেখানে যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে কথা বলেছেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটু জানাবেন আমাদের। আমি কুড়িগ্রাম থেকে এই মাত্র গাইবান্ধায় প্রবেশ করেছি। এটি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের পাশেই এবং চরাঞ্চল এই এলাকাও আছে। চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলো বেশ ঝুঁকিপূর্ণ, বিশেষ করে নদী পথে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত যেতে হচ্ছে, যে কারণে এই এলাকার ভোটাররা বলছিলেন ঝুঁকিপূর্ণ যেমনটি, একই সঙ্গে তাদের আশ্বাস যেমনটি দিচ্ছেন প্রার্থীরা সে কথাগুলো বলছিলেন। আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি, যদিও এটি ঝুঁকিপূর্ণ নয়, তারপরেও সুন্দরগঞ্জের বেশ 11টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই কেন্দ্রগুলোর
কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে কিনা এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তারপরেও ভোটাররা এবার বেশ আশাবাদী, একেবারেই আনন্দ। আমি যদি বলি, আমি কুড়িগ্রাম ঘুরেছি, একই সঙ্গে গাইবান্ধার বেশ কিছু অংশ ঘুরেছি, আমি দেখেছি ভোটারদের মধ্যে সেই উচ্ছ্বাস আছে। অর্থাৎ 15 ঘন্টা পরেই তো নির্বাচন শুরু হচ্ছে, এই যে এতদিনের অপেক্ষা সেটি যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু বোঝা যাবে শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালাটি আসে। এবং সেটি যেমন একেবারে গ্রামের চায়ের টেবিলে যেমন সেই আড্ডাটি চলছে, একই সঙ্গে এই যে কেন্দ্রটি দেখছেন, এই কেন্দ্রে যেমনটি অন্যান্য কেন্দ্রেও ভোটের সরঞ্জামগুলো সকাল সকাল নিয়ে আসা হয়েছে এবং সকালেই আমরা দেখেছি এগুলো সরঞ্জাম একেবারে সব ধরনের সরঞ্জামে পৌঁছে দেওয়া হয়। সেই সরঞ্জামগুলো ঠিকঠাক আছে কিনা প্রিজাইডিং অফিসার, সহকারী অফিসার যারা আছেন কিংবা কর্মকর্তা যারা আছেন তারা নিয়ে এসেছেন। এবং ভোট কেন্দ্রে যেগুলো ঝুঁকিপূর্ণ সেখানে কিন্তু একজন অস্ত্রধারী পুলিশ সদস্য বেশি থাকছেন, একই সঙ্গে আনসার সদস্য বেশি থাকছেন। এবং সেই সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছি, এখন পর্যন্ত তারা বলছেন সব ঠিকঠাক আছে। যদি আগামীকাল অর্থাৎ 15 ঘন্টা পরে যে সেই মহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে, ভোটের মাঠে দেখা হবে ভোটারদের সঙ্গে। একেবারে অহন, আমরা জানছিলাম আপনার কাছ থেকে বিস্তারিত, আশা করি পরবর্তীতে আরো জানতে পারবো। সাতক্ষীরা সদরের কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। শেষ সময়ের ভোটের প্রস্তুতি চলছে সেখানে, এবং দক্ষিণবঙ্গ নিয়ে এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, যেহেতু উপকূলীয় অঞ্চল আছে অনেকগুলো এবং সেখানে একটা উৎসবমুখর পরিবেশ সবসময় থাকে। এখন কি পরিস্থিতি, সবশেষ কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? ছাত্রের একই অবস্থা, আমাদের সহকর্মী আলমিন অহন যেটি বলছিলেন কুড়িগ্রাম বা গাইবান্ধার অবস্থা, এখানেও অনেকটা উৎসবমুখর একই রকম অবস্থা। সেই প্রসঙ্গে আর না যাই, আমরা যেই কেন্দ্রটি এসেছি কামালনগর প্রাথমিক সরকারি বিদ্যালয়, এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যারা মূলত ভোটের দিন অর্থাৎ আগামী এখন থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত এই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আর আরেকটি বিষয় যদি আমরা দেখাতে চাই, এটি হচ্ছে মূলত উৎসবের যে আমেজ সেটি স্পষ্ট হয়েছে এই কেন্দ্রে এসে। কারণ আমরা এই এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এটি মূলত বিয়ে সহ সামাজিক নানা উৎসবে বা নানা অনুষ্ঠানে এই ধরনের একটি সাজসজ্জার ব্যবস্থা করা হয়ে থাকে বিভিন্ন বাসাবাড়িতে, সেটি আমরা দেখে আসছি। কিন্তু নির্বাচনে আসলে এই ধরনের একটি আমেজ বা উৎসবের আমেজ এটি খুব একটা নিকট অতীতে দেখা যায়নি। তো এখানে আশা করছেন সবাই যে কালকে অন্তত এই এতদিন পর্যন্ত যে সুস্থ এবং শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছিল উপকূলীয় অঞ্চলে, যদিও এটি সীমান্ত এবং উপকূল দুইটি ঝুঁকিপূর্ণ এলাকা, সেই কারণে তারা বলছেন যে সব কিছু মিলিয়ে নির্বাচন প্রচারণার সময় যেহেতু কোনো সমস্যা হয়নি, আগামীকালও অন্তত শেষ পর্যন্ত তারা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা একটু কথা বলতে চাই এই কেন্দ্রে দায়িত্ব যিনি রয়েছেন প্রিজাইডিং অফিসার, তার সঙ্গে আপনি একটু বলবেন আপনার নির্বাচনের সরঞ্জাম সব কিছু বুঝে পেয়েছেন কিনা, আর যেহেতু কালকে অর্থাৎ ভোট শেষ হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে এখানে থাকতে হবে, সেক্ষেত্রে নিরাপত্তা সহ আপনাদের ব্যক্তিগত যে চাহিদাগুলো রয়েছে সবগুলো পূরণ হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, আসলে সাতক্ষীরার সদর আসনের আমাদের যে কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 17 নম্বর সেন্টার, এখানে আমি প্রিজাইডিং অফিসার হিসেবে আছি। হচ্ছে আমরা নির্বাচনের সমস্ত মালামালি সুন্দরভাবে বুঝে পেয়েছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি আইন শৃঙ্খলা সহ এভরিথিং খুবই আমরা স্যাটিসফাইড। আশা করি আমরা আগামীকালকে খুব সুন্দরভাবেই যে আসন্ন যে আমাদের গণভোট এবং জাতীয় ভোট, দুইটাই আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। যেহেতু আপনাদের অনেক বড় একটা সংখ্যাকে এখানে থাকতে হবে রাত থেকে কালকে দিন পর্যন্ত, থাকা খাওয়ার কোনো সমস্যা না? আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু এখানে খুব সুন্দর ইন্তজাম আমরা পেয়ে গেছি এবং সেন্টারের সার্বিক সহযোগিতা আমাদের থাকা খাওয়া এভরিথিং, আমাদের এপিও পিও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাই খুব হাইলি স্যাটিসফাইড। ধন্যবাদ। শুনছিলেন এই কেন্দ্রের অবস্থা, এবং এইটার মতোই মূলত 609টি যে কেন্দ্র সবগুলোর অবস্থাই একই রকম। রিয়াজ, অসংখ্য ধন্যবাদ। এবং যে দৃশ্যটা আপনি দেখালেন, বিশেষ করে রঙিন কাগজ কেটে সেখানে সাজানো হয়েছে, সেটা একেবারে দারুণ একটা মুহূর্ত ছিল এবং অভূতপূর্ব দৃশ্য, মানে দেখলেই ভালো লাগে, দেখলে একটা ভেতরেই আনন্দ আসছে, কারণ এরকম রঙিন একটা মাঠ সুন্দর করে সাজানো হয়েছে। কারণ ভোট উৎসব তো শুধু আমরা মুখেই বলি, এটা যে উৎসবের একটি সাজ ভাব সেটি দেখে এবার মনে হচ্ছে একদমই তাই, এবং আলাদা একটা ভালো লাগা তৈরি হচ্ছে আমাদের সকলের মধ্যে, নিশ্চয়ই আপনাদের মধ্যেও। তবে এবার একটু ভিন্ন খবর জানাতে চাই। রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করছে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে, যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ।
সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটনা সংঘটিত হতে দেখা গিয়েছে। আরও দেখা গিয়েছে কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ দেশের অসংখ্য জায়গায়। ইতিপূর্বে দেশটি আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আমরা দেখতে পেরেছি দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টি সহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। রাজধানীর খবর জানাতে চাই আপনাদেরকে, এবং রাজধানীর মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানে কি চলছে মূলত। আলমগীর, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের প্রস্তুতি কেমন দেখছেন? সেখানে নির্বাচনী সরঞ্জামাদি যেগুলো রয়েছে সেগুলো পৌঁছেছে কিনা? নিশ্চয়ই প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথেও আপনি কথা বলেছেন। সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার সেই ভোট কেন্দ্রের? রেজা, নির্বাচনের যে সামগ্রী সেটি সবই পৌঁছেছে এবং প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হয়েছে, তারা মোটামুটি প্রস্তুতি শেষ করে এনেছেন। এবং আপনি জানেন যে রাত পোহালেই যেহেতু ভোট গ্রহণ হবে এবং মাত্র কয়েক ঘন্টা বাকি, তার আগে আসলে কেন্দ্রগুলো প্রায় সবই প্রস্তুত করে ফেলেছেন এবং রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ভোটারের সরঞ্জাম যেমন বক্স, ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল, যাবতীয় প্রস্তুতি আসলে তারা সংগ্রহ করেছেন, করে সেগুলো কেন্দ্রে সংরক্ষণ করেছেন এবং কেন্দ্র যে ভোট কক্ষগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং পাশাপাশি যে গোপন কক্ষ যেখানে ভোটাররা ভোট দেবেন সেই কক্ষটিও আসলে প্রস্তুত করা হয়েছে। আমি আছি আসলে ঢাকা 11-র একটি কেন্দ্রে, একটি সাউথ পয়েন্ট স্কুল। এই স্কুলে কিন্তু দুটি কেন্দ্র রয়েছে, একটি 81 নম্বর কেন্দ্র এবং 82 নম্বর কেন্দ্রে। এই দুই কেন্দ্রে ভোটার প্রায় 5,500। সেই ভোটাররা যেন নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন তার জন্য সব প্রস্তুতি শেষ করেছেন এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখেছি এবং একটু আগে আসলে প্রিজাইডিং অফিসার, তার যেসব সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার রয়েছে তাদের সাথে কথা বলে কার কি দায়িত্ব হবে সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি যদি বলা যায় আসলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন, তার জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। রেজা, খুবই দারুণ খবর আপনি জানাচ্ছিলেন আমাদের সাথে। ধন্যবাদ আলমগীর হোসেন, আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আপনার মাধ্যমে কেন্দ্রের যে প্রস্তুতিগুলো সেগুলো জানছিলাম। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে। আমি মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি, আরও 3 জন সহকর্মী আছেন আগামীকালের নির্বাচনের যাবতীয় তথ্য আপনাদের জানাবার জন্য। সুষ্ঠু নির্বাচনের আশা করছেন ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সবাই যেন ভোট দিতে পারে এমন প্রত্যাশা তার। ব্রাহ্মণবাড়িয়া থেকে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, ব্রাহ্মণবাড়িয়ায় কি অবস্থা দেখছেন একেবারেই শেষ মুহূর্তে? দর্শক, আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় যেটি আসন, যেটি আশুগঞ্জ এবং সরাইল এবং বিজয়নগর এলাকার কিছু অংশ মিলিয়ে গঠিত। এখানে প্রায় 5 লাখ ভোটার এখানে রয়েছেন এবং 5,000-এর মতো পোস্টাল ভোটার রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলো আলোচিত ভোট প্রার্থী রয়েছেন মানে ভোটের জন্য, এবং ব্রাহ্মণবাড়িয়া 6টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত যিনি প্রার্থী রুমিন ফারহানা, তার সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং তার কাছে শেষ মুহূর্তে ভোটের আসলে একেবারেই কালকে সকালেই ভোট, রাত পোহালেই ভোট বলা যায়। শেষ মুহূর্তে আপনার কাছে বিশেষ কোনো শঙ্কা আপনার চোখে পড়ছে কিংবা নির্বাচনের জয়ের ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে ইনশাআল্লাহ মানুষ যদি নিরাপদে নির্বিঘ্নে তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, আমি আশা করছি ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি থাকবে। ফলাফল কেমন হবে বলে আপনার মনে হয়? আপনি অবশ্যই আশা করবেন আপনি জিতবেন, ফলাফল যেমন হবে আপনি সেটা মেনে নেবেন কিনা? আমি নিশ্চয়ই মেনে নেব যদি বড় ধরনের কোনো ইররেগুলারিটি আমার চোখে না পড়ে,
যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, যদি ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায়, যদি কোনো ফলস লাইন তৈরি না হয়, তাহলে নিশ্চয়ই যদি আচরণবিধি পুরোপুরি মেনে নির্বাচনটি হয় এবং ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে, তাহলে নিশ্চয়ই ফলাফল মেনে নিব। নির্বাচনের পরিবেশ নিয়ে এবং শেষ মুহূর্তে আপনার কাছে কোনো শঙ্কা মনে হচ্ছে কিনা? স্মরণকালের সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে, আর্মি আছে, বিজিবি আছে। আমি আশা করব নির্বাচন সুষ্ঠু হবে। রুমিন ফারহানা যেমনটি বলছিলেন, তিনি আশা করছেন নির্বাচন সুষ্ঠু হবে, তিনি জয়ের ব্যাপারেও প্রচুর আশাবাদী। আমরাও চাই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা দর্শক এবং সবাইকে সেই ফলাফলগুলো পরশুদিন জানাতে পারবো। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কথা আমরা শুনছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট এবং ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যায়, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে তিনি তার জয় লাভের ব্যাপারে বেশ আশাবাদী। বৃষ্টি, ভোটাররা যাতে নির্বিঘ্নে যায় সেরকম সব রকম ব্যবস্থাই তো নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি এখন পর্যন্ত বেশ ভালো বলা যায়, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। কালকে 7:30 যখন ভোট গ্রহণ শুরু হবে, তখনকার চিত্র যখন আমরা দেখব যে সবাই যাচ্ছে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, তখন একেবারে শতভাগ নিশ্চিত হয়ে বলা যাবে যে ভোটাধিকার প্রয়োগ করা সফল হয়েছে। এর পাশাপাশি আরেকটি খবর জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে রেজা ঠাকুরগাঁও জামাত আমিরের যে ব্যাপারটি আমরা বলছিলাম, এখন কিন্তু লাগেজ ভর্তি 74 লাখ টাকা উদ্ধার করা হয়েছে ঠিক কিছুক্ষণ আগে। জি, যে গণনা শেষ হয়েছে এবং আমরা দেখছিলাম সেটি আসলে 50 লক্ষ নয়, 74 লক্ষ। হয়তো আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণাও করা হবে একটু পরেই। তবে ওভারঅল আসলে বলা যায় যেহেতু বিশাল এক কর্মযোগ্য এটা, এবং বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে বলা হচ্ছে যে সর্বোচ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে এবার মাঠে নামা হয়েছে, যেটা অতীত ইতিহাস বলে এরকম ছিল না, সেই হিসেবে তো অনেক এখন পর্যন্ত নির্বাচন কমিশন তো বলেছে বিগত যে কোনো সময় থেকে সবথেকে ভালো একটি নির্বাচন তারা উপহার দেবে। দেখা যাক কি হয়। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, ব্যালট বাক্সে এক্ষুনি ফিরছে।